হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়ে নিব ক্লাস 9-এর ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি। এই বই থেকে আমরা টেক্সট বই খুঁটিয়ে পাঠ করে নিচ্ছি। যেহেতু এই বিষয়টা হচ্ছে ব্যাকরণ, তো ব্যাকরণের প্রত্যেকটি চ্যাপ্টার এবং প্রত্যেকটি লাইন যদি আমরা ঠিকমতো অনুধাবন করতে না পারি তো ব্যাকরণ আমরা সহজে বুঝে উঠতে পারি না, তাই তো? সেই জন্যই আমরা টেক্সট বই খুঁটিয়ে পাঠ করে নিচ্ছি। এছাড়াও আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। তো আজকে আমরা পাঠ করে নিচ্ছি এই সমীভবন এই টপিক থেকে। পৃষ্ঠা সংখ্যাটা দেখে নিতে পারো, 15। সমীভবন কাকে বলে সংজ্ঞাটা প্রথমে আমি পড়ে দিচ্ছি এবং প্রয়োজন পড়লে আমি অতি অবশ্যই তোমাদেরকে ভালো মতো বুঝিয়েও দিব, ঠিক আছে? উচ্চারণের সুবিধের জন্য শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত বা সংযুক্ত অবস্থায় থাকা দুটি পৃথক বা বিষম ব্যঞ্জন ধ্বনি যখন একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনিতে পরিণত হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় সমীভবন, ঠিক আছে? তো বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানে কি বোঝাতে চেয়েছে যে উচ্চারণের সুবিধের জন্য শব্দের পাশাপাশি অবস্থিত, মানে শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত বা কোনো সংযুক্ত অবস্থায় থাকা দুটি পৃথক বা বিষম কোনো ধ্বনি যখন একে অপরকে প্রভাবিত করছে এবং সেই প্রভাবিত হওয়ার ফলে একই রকম ধ্বনিতে তারা পরিণত হয়ে যাচ্ছে, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে সমীভবন। উদাহরণ দেখে নাও, কর্ম গ্রেটার দেন কম্ম। এখানে বর্ণ বিশ্লেষণের মাধ্যমে বিষয়টা খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কর্ম, এটাকে বর্ণ বিশ্লেষণ করা হয়েছে এখানে ক যোগ অ যোগ র যোগ ম যোগ অ। তো কর্ম এর বর্ণ বিশ্লেষণ এখানে করা হয়ে গেল। এরপরে হবে কম্ম, ক যোগ অ যোগ ম যোগ ম যোগ অ। তো এটা হলো কম্ম, ঠিক আছে? এখান থেকে এটা হচ্ছে কর্ম এর বর্ণ বিশ্লেষণ আর কম্ম এর বর্ণ বিশ্লেষণ হচ্ছে এইটুকু, ঠিক আছে? আরও অন্যান্য উদাহরণগুলো দেখে নিতে পারো। পদ্ম গ্রেটার দেন, মানে পদময়ে পদ্ম, ঠিক আছে? আর পদয়ে পদ্ম। বড় ঠাকুর গ্রেটার দেন বড় ঠাকুর। এই টপিকটা পড়ছি এবার। এখানে বুঝিয়ে দেওয়ার মতো সেরকম কিছু নেই, কিন্তু যতটুকু আমি পারছি তোমাদেরকে অতি অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? সংজ্ঞাগুলো অতি অবশ্যই তোমাদেরকে একটু ভালোভাবে পড়ে নিয়ে মনে রাখতে হবে এবং তার উদাহরণগুলো। স্বরসঙ্গতির মতো সমীভবনের ক্ষেত্রে পূর্ণ সমীভবন ও আংশিক সমীভবন ঘটে। উপরের দুটি উদাহরণের প্রথমটি পূর্ণ সমীভবনের উদাহরণ, কারণ দ ও ম দুটি বিষম ধ্বনি দ ও দ সমধ্বনিতে রূপান্তরিত হয়েছে। অন্যদিকে বড় ঠাকুর এর ডাইবেন্ডারা ও ঠ ধ্বনি একই ধ্বনিতে রূপান্তরিত না হয়ে কাছাকাছি ট ধ্বনিতে পরিণত হয়েছে, তাই এটি আংশিক স্বরসঙ্গতির উদাহরণ। বুঝতে পারছো? মানে ট ঠ আমরা বলি।
সেটাই লাইনটা এই যে উদাহরণগুলো দেওয়া রয়েছে সেই উদাহরণগুলো খুব ভালোভাবে এখানে একটি একটি করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে টপিকটা রয়েছে নাসিক্কি ভবন কাকে বলে। এই সংজ্ঞাগুলো অতি অবশ্যই তোমাদেরকে ভালো মতো পড়ে নিয়ে মুখস্থ করে নিতে হবে এবং সংজ্ঞাটা ঠিক কীভাবে তোমাদেরকে কোন বিষয়টা বোঝাতে চেয়েছে সেটাকে তোমাদেরকে অনুধাবন করে নিতে হবে। তো তাড়াতাড়ি সংজ্ঞাগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং কি দীর্ঘস্থায়ী তোমাদের মনেও থাকবে। ঠিক আছে, নাসিক্কি ভবন কাকে বলে সংজ্ঞাটা পড়ে দিচ্ছি। শব্দের মধ্যে কোনো নাসিক্য ব্যঞ্জনধ্বনি যদি ক্রমশ ক্ষীণ হয়ে লোপ পায় এবং তার রেশ থাকার কারণে পূর্ববর্তী স্বরধ্বনিটি অনুনাসিক হয়ে যায়, তবে সেই প্রক্রিয়াকে নাসিক্কি ভবন বলা হয়। কি বোঝাতে চেয়েছে ভালোভাবে বোঝো। আমি যে একটা সংজ্ঞা মুখস্থ করব, ঠিক আছে, যে নাসিক্কি ভবন কাকে বলে, তো বিষয়টা আমি যদি ভালো মতো বুঝতে পারি তো মুখস্থ যেটা আমাদের রয়েছে খুব কঠিন মনে হয়, যে মুখস্থ করতে গেলে একটু কঠিন হয়, হ্যাঁ, কিন্তু বুঝে নিয়ে যদি আমরা পড়ি সেই বিষয়টা খুব তাড়াতাড়ি আমরা আয়ত্ত করে নিতে পারি। ঠিক আছে, যেমন নাসিক্কি ভবন কাকে বলে কি বলছে, যে এই যে একটা শব্দ, এই শব্দের মধ্যে, ঠিক আছে, যে শব্দের মধ্যে কোনো নাসিক্য ব্যঞ্জন ধ্বনি যদি ক্রমশ ক্ষীণ হয়ে লোপ পায়, একটি শব্দ রয়েছে সেই শব্দের মধ্যে কোনো নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কিন্তু রয়েছে এবং সেটা ক্ষীণ হয়ে লোপ পেয়ে গেল এবং তার রেশ থাকার কারণে, কিন্তু লোপ পাওয়ার পরেও তার কিন্তু রেশ থেকে গিয়েছে বা প্রভাব হালকা রয়ে গিয়েছে, পূর্ববর্তী স্বরধ্বনিটি অনুনাসিক হয়ে যায়। তো সেটা যখন অনুনাসিকে রূপান্তরিত হয় বা পরিণত হয় তবে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে নাসিক্কি ভবন। তো খুব সহজেই তোমরা এই সংজ্ঞাগুলো মুখস্থ করে নিতে পারবে, বুঝে নিয়ে পড়লে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। শুধু এরকম যদি ভাবো যে না শুধুই লাইনটা আমরা মুখস্থ করে নিব, কিচ্ছুটি বুঝবো না, তো খুব কঠিন মনে হবে ব্যাকরণ বিষয়। ঠিক আছে, তো বুঝে নিয়ে পড়বে। যেমন অঙ্ক গ্রেটার দেন আঁক, উইয়াতে কয়ে গ্রেটার দেন আইচন্দ্রবিন্দু আকার ক আঁক। তো এখানে বর্ণ বিশ্লেষণ করে দেওয়া রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু উদাহরণ প্লাস তার বর্ণ বিশ্লেষণ করে দেওয়া রয়েছে তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। অ যোগ অঙ্গ যোগ ক যোগ অ গ্রেটার দেন, আর আঁক এটার বর্ণ বিশ্লেষণ হচ্ছে এটুকু, আর অঙ্ক এটার বর্ণ বিশ্লেষণ হচ্ছে এটুকু। ঠিক আছে, আ যোগ ক আঁক। নাসিক্য ব্যঞ্জনটি লোপ পাচ্ছে, এখানে কি বলছে তোমাদের, এখানে আবার নিচে লিখেও বুঝিয়ে দিয়েছে কীরকম, যে এই যে অঙ্গ এটা নাসিক্য ব্যঞ্জনটি লোপ পাচ্ছে। কোথায়, এখানে দেখো আছে, অঙ্গ আছে, গ্রেটার দেনের পর নেই, কিন্তু এখানে স্বরধ্বনিটি অনুনাসিক হয়ে গেছে। উচ্চারণ করো, ছিল অঙ্ক, হয়ে গেল আঁক। উচ্চারণ করলে তোমাদের নাক দিয়ে সেই উচ্চারণটা কিন্তু আসবে, এই জন্য একে বলা হচ্ছে অনুনাসিক। একইভাবে দন্ত গ্রেটার দেন দাঁত, মানে এই নাসিক্কি ভবন এরই উদাহরণ আরও দেওয়া রয়েছে দুটো। হংস গ্রেটার দেন হাঁস, এর পরের চ্যাপ্টার প্লাস পরের টপিক। শত নাসিক্কি ভবন কাকে বলে এটা আমরা পড়ে নিই, তারপরে পড়ে নিব বিনাসিক্কি ভবন কাকে বলে। ঠিক আছে, শব্দের মধ্যে নাসিক্য ব্যঞ্জন না থাকলেও কোনো কোনো স্বরধ্বনি অনুনাসিক হয়ে যায়। অনুনাসিক বলতে যখন ধরে নাও একটা শব্দ রয়েছে, সেই শব্দের মধ্যে কোনো ধরনের নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কিন্তু নেই, তার সত্ত্বেও কোনো কোনো স্বরধ্বনি যখন অনুনাসিক হয়ে যায় একেই বলা হচ্ছে শত নাসিক্কি ভবন। যেমন
পেচক, পেকা চ ক, এখানে কোনো ধরনের নাসিক্য ব্যঞ্জন ধ্বনি নেই, কিন্তু হয়ে গেল কি পেঁচা, পয় চন্দ্রবিন্দু একার চয়ে আকার, পেঁচা। দেখো উচ্চারণটা আমাদের নাক দিয়ে আসছে, ওই জন্য এটা হয়ে গেল অনুনাসিকের উদাহরণ, মানে শতনাসিকী ভবন ঘটে গেল এখানে। ঠিক আছে, সংজ্ঞাটা খুব সহজ। এরপরে রয়েছে শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন অনেক সময়ে লোপ পায়। কি বলছে, লাইনটা বোঝো। শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন অনেক সময়ে লোপ পায়, মানে থাকবে না, লোপ পাবে, এবং সেই নাসিক্য ব্যঞ্জনের কোনো প্রভাব বা চিহ্ন থাকে না, এবং যেটা লোপ পেল নাসিক্য ব্যঞ্জন সেটির কিন্তু কোনো ধরনের না প্রভাব থাকবে, না রেশ থাকবে, না চিহ্ন থাকবে, মানে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। সেটা কোনটা, নাসিক্য ব্যঞ্জন ধ্বনিটা হয়ে যাবে নিশ্চিহ্ন। এই ধরনের ধ্বনি পরিবর্তনকে বলা হয় বিনাসিকী ভবন। ঠিক আছে, বিনাসিকী ভবন বলে। ঠিক আছে, যেমন শৃঙ্খল, তারপর শয়রি অঙ্গতে ক্ষয়ে ল, শৃঙ্খল গেটার দেন শিকল, ছিল কিন্তু নাসিক্য ব্যঞ্জন ধ্বনি কিন্তু ছিল, লোপ পেয়েছে। এটা উচ্চারণ করো শৃঙ্খলটা প্রথমে, তারপর শয়রি অঙ্গতে ক্ষয়ে ল, শৃঙ্খল নাক দিয়ে উচ্চারিত আসছে, শিকল শেকল, কোনো ধরনের কিন্তু না চিহ্ন রয়েছে, না রেশ রয়েছে, না প্রভাব রয়েছে, পুরো পরিবর্তিত হয়ে গিয়েছে, সেই জন্য এটা হয়ে যাবে বিনাসিকী ভবনের উদাহরণ। বোঝাতে পেরেছি? তোমরা যদি বিষয়টাকে সহজভাবে নাও তো সহজ মনে হবে। এবার এই ব্যাকরণ বিষয়টাকে তোমরা যদি অতিরিক্ত ভয় ভীতির দৃষ্টিকোণ থেকে দেখে থাকো তো আরও বেশি ভয় তোমাদের মনে জাগ্রত হয়ে যাবে। তো সেই ভয়গুলোকে দূরে সরিয়ে রেখে ভাবতে হবে বিষয়টা সহজ। প্রত্যেকটি লাইন আমি পড়ব, পড়ার পর বিষয়ে আমাকে কি বোঝাতে চেয়েছে লাইনটা আমি বুঝে পড়ব। মুখস্থ তো আমি করব, কিন্তু বুঝে মুখস্থ করব। তো সেই মুখস্থ বিদ্যা দীর্ঘস্থায়ী হয়। আর না বুঝে যদি কোনো বিষয় তুমি মুখস্থ করো, সে যে কোনো বিষয় হোক না কেন, সেটা দীর্ঘস্থায়ী হয় না, কিছু দিনের মধ্যে বা ক্ষণস্থায়ী হয়ে যাবে সেই বিষয়টা, মানে ভুলে যাবে। এরপর দেখে নাও মূর্ধন্য ভবন, মূর্ধা থেকে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনি বা র মধ্যাস্য, এটাকে মধ্যাস্যও বলতে পারো বা প্যাটকাটা মধ্যাস্য, যে কোনো একটা বলতে পারো। ধ্বনির সংশ্লিষ্ট বা কাছাকাছি অবস্থিত কোনো দন্তধ্বনি যদি মূর্ধন্য ধ্বনিতে রূপান্তরিত হয় তবে তাকে মূর্ধন্য ভবন বলে। লাইনটা পড়ো ভালো করে এবং লাইন পড়ে ভালোভাবে বোঝার চেষ্টা করো যে এই লাইনের মধ্যে যে সংজ্ঞাটা দেওয়া রয়েছে সেই সংজ্ঞার মধ্যে আসলে বিষয়টা কি বুঝিয়েছে। তো সেইটা যদি আমরা ধরে নিতে পারি যে বুঝিয়েছে আসলে কি, তো খুব সহজে আমাদের বিষয়টা মনে থাকবে। মূর্ধা থেকে উচ্চারিত, আমাদের মুখের মধ্যে যে মূর্ধা থেকে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনি বা র মধ্যাস্য ধ্বনির সংশ্লিষ্ট বা কাছাকাছি অবস্থিত, সংশ্লিষ্ট প্লাস কি বলছে, কাছাকাছি অবস্থিত কোনো দন্তধ্বনি, কোন ধ্বনি, দন্তধ্বনি, যদি মূর্ধন্য ধ্বনিতে ছিল দন্তধ্বনি, ঠিক আছে, পরিণত হচ্ছে কি মূর্ধন্য ধ্বনিতে রূপান্তরিত হয়, তাকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। ঠিক আছে, যেমন উদাহরণ বিকৃত গ্রেটার দেন বিকট, তো ছিল দন্তধ্বনি হয়ে গেল মূর্ধন্য ধ্বনি। প্রথমটা উচ্চারিত করো বিকৃত, বৈশিক কয়রিত বিকৃত, বিকৃত উচ্চারণ করো। দেখো দন্তে কিন্তু আমাদের জিহ্বাটা স্পর্শ দিচ্ছে বা স্পর্শ হচ্ছে, সেটা হয়ে গেল বিকট। আমাদের এবার কিন্তু আর জিহ্বাটা কিন্তু দাঁতে স্পর্শ দিচ্ছে না, তাই তো? তো এই হচ্ছে সেই বিষয় যে মূর্ধা থেকে উচ্চারিত ব্যঞ্জন ধ্বনি
বা র মধ্যাংশ ধ্বনির সংশ্লিষ্ট বা কাছাকাছি অবস্থিত কোনো দন্তধ্বনি, যে কোনো একটা দন্তধ্বনি সেটা মূর্ধন্যধ্বনিতে পরিণত হলো, সেটাই হয়ে যাবে মূর্ধন্য ভবন। এবং তার উদাহরণ হবে এটা। রি এর পর থাকা দন্তধ্বনি মূর্ধন্য ধ্বনিতে রূপান্তরিত। এছাড়াও আরও কয়েকটা উদাহরণ, মৃত্তিকা গ্রেটার দেন মাটি, উড্ডিন এটাকে উৎ যুক্ত ডিন সমান উড্ডিন ইত্যাদি, এগুলো সবই হচ্ছে মূর্ধন্য ভবন এর উদাহরণ। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক। পরের দিন অন্যান্য যে টপিকগুলো রয়ে গিয়েছে সেগুলো আমি পড়িয়ে দিব। যেমন এটা রয়েছে ঘোষী ভবন, মহাপ্রাণী ভবন, সংকোচন, আরও অন্যান্য রয়েছে, সেগুলো আমি পড়িয়ে দিব। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকেই থ্যাংক ইউ।